আসসালামু আলাইকুম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ফার্স্ট এইডে। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্ট্রোক। আমরা অনেকেই ব্রেন স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের মধ্যে একটা কনফিউশন লাগিয়ে ফেলি, অর্থাৎ আমরা দুটোর মধ্যে পার্থক্য করতে পারি না। তো আজকে আমি আলোচনা করব স্ট্রোক আসলে কি, স্ট্রোক কেন হয়, কিভাবে হয়, স্ট্রোকের চিকিৎসা ব্যবস্থাপনাই বা কী, কিংবা স্ট্রোকের চিকিৎসা না করলে কী কী জটিলতা সৃষ্টি হতে পারে। তো আসুন প্রথমে একটু বুঝে নিই স্ট্রোকটা আসলে কি। স্ট্রোক হচ্ছে ব্রেইনের রক্তনালীর এক ধরনের রোগ। স্ট্রোকটা কিভাবে হয়? যখন ব্রেইনের রক্তনালীর ভিতরে কোনো কারণে ব্লক হয়ে যায় বা রক্ত চলাচল বন্ধ হয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, ফলে ওই রক্তনালীর ভিতর দিয়ে অক্সিজেন এবং নিউট্রিশন টিস্যুগুলোতে, ব্রেন টিস্যুগুলোতে পৌঁছতে পারে না। ফলে যেই অংশে রক্তটা পৌঁছতে পারে না, ওই অংশের ফাংশনটা লস হয়ে যায়। এটাকে আমরা স্ট্রোক বলি। তো স্ট্রোক আসলে দুইভাবে হয়, একটা হচ্ছে ইসকেমিক স্ট্রোক আর একটা হচ্ছে হেমোরেজিক স্ট্রোক। ইসকেমিক স্ট্রোকটা আসলে কি? ইসকেমিক স্ট্রোকটা হচ্ছে যখন রক্তনালীর ভিতরে কোনো কারণে রক্তের চাকা বা ক্লট জমে অথবা কোলেস্টেরলের ক্লট জমে, ওই রক্তনালীটা বন্ধ হয়ে যায়, ফলে বাকি অংশে আর অক্সিজেন বা নিউট্রিশন পৌঁছে না, রক্ত চলাচল যেহেতু বন্ধ হয়ে যায়, এই অবস্থাটা আমরা বলি, এই অবস্থাটাকে যে সেটা হচ্ছে ইসকেমিক স্ট্রোক। আরেকটা হচ্ছে কি হেমোরেজিক স্ট্রোক। হেমোরেজিক স্ট্রোক আসলে কোনটা? সেটা হচ্ছে যখন রক্তনালীটা রাপচার হয়ে যায় বা ছিঁড়ে যায়। ব্রেইনের রক্তনালীটা যদি ছিঁড়ে যায়, তখন যেই অবস্থা বা কন্ডিশনটা হয় বা যেই সিচুয়েশনটা তৈরি হয় সেটাকে আমরা বলি হেমোরেজিক স্ট্রোক। তো আমরা বুঝলাম যে আসলে স্ট্রোক কী। এখন যদি আমরা একটু চিন্তা করি যে স্ট্রোকটা আসলে কেন হয়। স্ট্রোক, একটা মানুষের স্ট্রোক হওয়ার ক্ষেত্রে অনেক বিষয় বা রিস্ক ফ্যাক্টরগুলো কাজ করে। তো সেই রিস্ক ফ্যাক্টরগুলো আসলে কি আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, যেমন কারো যদি অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ থাকে, কারো যদি ডিসলিপিডিমিয়া বা হাইপার কোলেস্টেরোলেমিয়া থাকে, অর্থাৎ অতিরিক্ত কোলেস্টেরল যদি তার থাকে, কারো যদি ডায়াবেটিস মেলাইটাস থাকে, কারো যদি ওবিসিটি থাকে, কারো যদি হিস্ট্রি অফ স্মোকিং থাকে, অর্থাৎ কেউ যদি উচ্চ রক্তচাপে অনিয়ন্ত্রিতভাবে ভোগেন, অর্থাৎ যে রক্তচাপ আপনার শরীরে রয়েছে কিন্তু সেটা নিয়ন্ত্রিত নেই, এটার কারণে হতে পারে। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস মেলাইটাস দীর্ঘদিন থাকলে সেটার কারণে হতে পারে। তারপরে আপনার যদি ওবিসিটি থাকে, সেক্ষেত্রে আপনার ডিসলিপিডিমিয়া থাকতে পারে বা হাইপার কোলেস্টেরোলেমিয়া থাকতে পারে, অর্থাৎ অতিরিক্ত রক্তে কোলেস্টেরল বা চর্বির কারণে হতে পারে। তারপরে আপনার বয়স একটা ব্যাপার, বয়স যখন বাড়ে তখন রক্তনালীর কিছু গঠনগত দুর্বলতা তৈরি হয়, সেই ক্ষেত্রে স্ট্রোক হতে পারে। যাদের হিস্ট্রি অফ স্মোকিং থাকে, যারা দীর্ঘদিন ধরে স্মোকিং করেন, তাদের স্ট্রোক হওয়ার একটা চান্স থাকে। যে ইসকেমিক হার্ট ডিজিজ যদি কারো থাকে, হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু এই অবস্থাটা হয়। ইসকেমিক হার্ট ডিজিজ থাকলে সেখান থেকে রক্ত কোনো ক্লট বা চাকা সেটা ছুটে গিয়ে ব্রেনে কিন্তু এরকম হতে পারে। আর আমরা যেটা বললাম যে হেমোরেজিক স্ট্রোক, এটা ম্যাক্সিমাম হয় কি, যে যখন মানুষের বিশেষ করে বয়স বাড়ে, তার রক্তনালীতে কিছু ত্রুটি থাকে, গঠনগত ত্রুটি, অথবা আমরা যদি বলি অ্যানোরিজম বলি, অর্থাৎ রক্তনালীটা এমন হয় যে বিভিন্ন জায়গায় বেলুন ফুলালে যেমন হয় পাতলা হয়ে যায়, এবং ওই জায়গা থেকে রক্তনালীটা লিকেজ হয়ে বা রাপচার হয়ে রক্তক্ষরণ হয়। আবার এটা ছাড়াও কারো যদি উচ্চ রক্তচাপ থাকে দীর্ঘদিন, যেটা আনকন্ট্রোল, সেই ক্ষেত্রে নালীর যে প্রেশার, সেই প্রেশার কারণে রক্তনালীর উইক পয়েন্টগুলো ছেড়ে যেতে পারে। এছাড়া আরেকটা ব্যাপার আমি একটু বলে রাখি, আমাদের অনেকে আছেন যারা উচ্চ রক্তচাপে ভোগেন, তারা কি করেন যে আজকে একটু খারাপ লাগলো, আজকে উচ্চ রক্তচাপের ওষুধ খেলাম বা 10-12 দিন 15 দিন খেলাম, রক্তচাপটা ভালো আছে, মনে করলাম যে আমার তো প্রেশার এখন নাই, ওষুধ কেন খাবো। এই কারণে আমাদের রক্তনালীর যেই সমস্যাটা হয় সেটা হচ্ছে আমাদের হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপটা হঠাৎ করে ফ্লাকচুয়েট করে। কারণ আপনি যখন হঠাৎ করে প্রেশার ওষুধ ছেড়ে দিয়ে আবার ধরবেন, তাহলে কী হবে, হঠাৎ করে রক্তনালীর ভিতরে রক্তের যে প্রেশারটা সেটা ফ্লাকচুয়েট করবে, খুব বেশি বেড়ে যাবে, এবং ওই বেড়ে যাওয়ার কারণে ওই রক্তনালীটা রাপচার হয়ে যাবে। সুতরাং কারো যদি উচ্চ রক্তচাপ থাকে তারা যেন নিয়মিত ওষুধ খান। তো এখন আমরা যে জিনিসটা আলোচনা করব যে কিভাবে আমরা এই স্ট্রোকটাকে প্রিভেন্ট করতে পারি। স্ট্রোক প্রিভেন্ট করার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে, কারো যদি উচ্চ রক্তচাপ থাকে সেই উচ্চ রক্তচাপটাকে প্রপারলি নিয়ন্ত্রণে রাখতে হবে। কারো যদি ডায়াবেটিস থাকে সেই ডায়াবেটিসটাকে প্রপারলি নিয়ন্ত্রণে রাখতে হবে। লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, অর্থাৎ তাকে প্রতিদিন মিনিমাম 30 থেকে 45 মিনিট করে সপ্তাহে 5 দিন অথবা অ্যারাউন্ড এ উইক 150 মিনিট হাঁটতে হবে। এবং ওবিসিটি থাকলে সেটা কন্ট্রোলে রাখতে হবে। আদার্স যে রিস্ক ফ্যাক্টর, স্পেশালি স্মোকিংয়ের হিস্ট্রি থাকলে সেটা অ্যাভয়েড করতে হবে। অ্যালকোহল কনজামশন হিস্ট্রি থাকলে সেগুলো অ্যাভয়েড করতে হবে। এবং একটা সুষম লাইফস্টাইল বা ব্যালেন্স ডায়েট এবং নিয়মিত শরীরচর্চার মাধ্যমে কিন্তু আমরা এই জিনিসগুলো প্রিভেন্ট করতে পারি।
তো আমরা আশা করব যে এই বিষয়গুলোতে আমরা একটু সচেতন থাকব। এই বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকলে আমি বা আপনি বা আমার বা আপনার পরিবারে যদি কেউ এমন স্ট্রোকে আক্রান্ত হয় তাহলে আমরা যথাযথভাবে ম্যানেজমেন্ট করতে পারবো, অর্থাৎ যথাযথ জায়গায় রেফার করে প্রপার ম্যানেজমেন্টের ব্যবস্থা করতে পারলে এই যে ডিসএবিলিটিটা বা অক্ষমতাটা সেটা আমরা প্রতিরোধ করতে পারবো। সবচেয়ে বড় কথা হচ্ছে স্ট্রোক চিকিৎসা শুধু চিকিৎসা করলে হয় না, কারণ আপনারা জানেন যে স্ট্রোকের কিছু মিনি স্ট্রোক বা ছোটো ছোটো স্ট্রোক থাকে বা মাইল্ড কিছু স্ট্রোক থাকে যেগুলোতে ক্লিনিক্যাল সিমটম তেমন থাকে না। সেক্ষেত্রে কিছু কনজারভেটিভ ট্রিটমেন্ট দেওয়া হয়, যেটা সারা জীবন ওষুধ খাওয়া লাগে, যেমন এটোবাস্টাটিন দেওয়া হয়, তারপরে ক্লোপিড্রোগল দেওয়া হয়, রক্ত পাতলা রাখার ওষুধ, এবং কিছু ভিটামিন B1 B6 B12 থেকে শুরু করে আরও কিছু ম্যানেজমেন্ট থাকে, সেগুলো দেওয়া হয়। মূল কথা হচ্ছে স্ট্রোক হওয়ার সাথে সাথে যদি কারো ক্লিনিক্যাল সিমটম থাকে, যেমন কারো যদি হাত পা অবশ হয়ে যায়, প্যারালাইসিস হয় বা অন্যান্য কোনো সিমটম থাকে, সেই ক্ষেত্রে স্ট্রোকের ট্রিটমেন্টের পাশাপাশি তার রিহ্যাবিলিটেশনের জন্য কিন্তু ফিজিওথেরাপি শুরু করতে হবে। ফিজিওথেরাপি শুরু করলে কি হয় যে ফিজিওথেরাপিটা যখন চলে তখন যেই সেল বা টিস্যুগুলা সাময়িকভাবে একটু দুর্বল ছিল সেই দুর্বলতাগুলো কাটিয়ে সেগুলো আবার উজ্জীবিত হয়ে ওঠে এবং রোগী তার যেই অক্ষমতা ছিল সেই অক্ষমতাটা কাটিয়ে ওঠে আবার সক্ষম হয়ে ওঠে। তো যাই হোক, আপনারা স্ট্রোকের এই বিষয়টি নিয়ে আশা করি আপনারা সচেতন হবেন এবং আপনার আশেপাশে যদি কেউ এমন স্ট্রোকে আক্রান্ত হয় আপনারা এই রোগীগুলোকে দ্রুত যেখানে রেফার করার কথা আমরা বললাম সেখানে রেফার করবেন, সময়টা যাতে আমরা কালক্ষেপণ না করি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, আমরা এমফাসিস করব যাতে এই স্ট্রোকটা না ঘটে। সেই জন্য যে রিস্ক ফ্যাক্টরগুলোর কথা বললাম সেগুলো আমরা নিয়ন্ত্রণে রাখবো, সেগুলো আমরা মেনে চলবো, মেনে চলে আমরা স্ট্রোকটাকে প্রতিহত করব এবং স্ট্রোক হতে আশা করব এই বিষয়গুলো সম্পর্কে আপনারা নিজের সচেতন হবেন এবং আপনার আশেপাশে বা পরিবারে যারা আছে প্রত্যেককে সচেতন করবেন। আপনাদের সুস্বাস্থ্য সার্বিক মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।